দেখো, এর আগের দিন আমরা উইড, লাস্ট টপিক আমাদের যেটা ছিল সেটা হচ্ছে উইড। উইড কি ছিল? যে আননেসেসারি প্ল্যান্টস, যেগুলো মাটির থেকে, সয়েলের থেকে নিউট্রিয়েন্টস, তারপরে সানলাইট, এগুলো সব নিয়ে নেয় আর মেইন ক্রপ কিছুই পায় না, ওদের সাথে কম্পিটিশন করে। আর এই উইড কে কন্ট্রোল করারই উইডস এর টাইপস আমরা পড়েছিলাম। তারপরে উইড কে কন্ট্রোল করার অনেক মেথড করেছিলাম। মেকানিক্যাল মেথড, কালচারাল মেথড, কেমিক্যাল মেথড, বায়োলজিক্যাল মেথড, এগুলো দেখেছিলাম। আজকে শুধু আমরা এফেক্টস অফ উইডস অন ক্রপ প্ল্যান্ট এটা করে নিয়ে আমরা ইনসেক্ট পেস্টে ঢুকবো। চলো, তোমার হচ্ছে উইডস এর এফেক্ট কি প্ল্যান্টের উপরে। দেখো, উইড তোমার সয়েল থেকে ওয়াটার নিয়ে নিচ্ছে, তারপরে উইড জায়গা খেয়ে নিচ্ছে, স্পেস, তারপরে লাইট নিয়ে নিচ্ছে। তো এই জিনিসগুলো উইড কি করছে, তোমার মেইন ক্রপের সাথে কম্পিট করছে, মানে কম্পিটিশন করছে। তাহলে আর উইড এর ব্যাপারটা কি, উইড যত স্পিডে এই ওয়াটার, সানলাইট এগুলো নিয়ে নেয়, মানে মোর এফিশিয়েন্ট, তত স্পিডে তোমার ক্রপ প্ল্যান্ট পারে না। ওরা খুব তাড়াতাড়ি গ্রো করে, খুব তাড়াতাড়ি নিউট্রিয়েন্ট ওয়াটার অ্যাবজর্ব করে নেয়। 2 নাম্বার এফেক্ট কি, উইড যদি হয়ে যায় তাহলে অনেক পোকাও চলে আসে, পেস্ট এন্ড ডিজিজও অনেক সময় অনেক ছড়িয়ে যায় তোমার ইয়ের মধ্যে, ক্রপস এর মধ্যে। 3 নাম্বার কি, কোনো কোনো উইডস এর পাতা বা রুটস থেকে টক্সিক সাবস্টেন্স সিক্রিট হয়, যেটা তোমার মেইন ক্রপে ক্ষতি করে দিল। 4 নাম্বার কি, যখন তুমি ফসল কাটছো, মানে ক্রপ যখন কাটছো, কাটাকে কি বলে, হারভেস্টিং, তখন তোমার ক্রপের সাথে উইডসও চলে আসে। মনে করো তুমি তোমার বাঁধাকপির বা ফুল, কলিফ্লাওয়ারের ফিল্ডের মধ্যে জঙ্গল হয়ে গেছে, কলিফ্লাওয়ার যখন তুলছো তার সাথে জঙ্গল গুলো চলে এসছে। কলিফ্লাওয়ার বা ক্যাবেজের পাতার মধ্যে মধ্যে উইডের পাতাগুলো থেকে। তো এইগুলো হচ্ছে এফেক্টস অফ উইডস অন ক্রপ প্ল্যান্টস। নেক্সট যেটা প্ল্যান্টের ক্ষতি করতে পারে সেটা হচ্ছে ইনসেক্ট পেস্ট। এমন একটা পেস্ট যেটা হচ্ছে ইনসেক্ট। তো এদেরকে কিভাবে কন্ট্রোল করব, সেটাতে যাওয়ার আগে আমরা কত রকমের ইনসেক্ট পেস্ট হয় সেটা আগে দেখে নিই। এখান থেকে এগুলা শুধু রিডিং, এগুলো শুধু রিডিং করবা। নাম্বার 1, চিউইং ইনসেক্ট, মানে এরা চিবিয়ে খায়। এদের মাউথ পার্ট গুলো এমন যে এরা ক্রপস এর প্ল্যান্টস, মানে লিফ আর স্টেম কে চিবিয়ে খায়, চিউইং ইনসেক্ট। 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার সাকিং ইনসেক্ট। এরা কি করে, তোমার প্ল্যান্টের স্টেম থেকে স্যাপটাকে চুষে চুষে খেয়ে নেয়। ঠিক আছে, সেই জন্য স্যাপ ইয়েটা তোমার অনেক নষ্ট হয়ে যায়। এগুলোর এক্সাম্পল গুলো জাস্ট মানে চোখ বুলিয়ে রাখবে, এগুলো কখনো আসে না, এত মনে রাখাও পসিবল না। চিউইং ইনসেক্টের এক্সাম্পল যেমন দেওয়া আছে, আহ তোমার লকাস্ট, গ্রাস হপার, তারপরে ক্যাটারপিলার, গ্রাবস, এগুলো। এরা কি করে, চিউ দেম এন্ড দেন সোয়ালো দেম, মানে প্ল্যান্টের পার্ট গুলোকে চিবিয়ে খেয়ে নেয়। এগুলো কিন্তু শুধু রিডিং করবা, এগুলো মুখস্থ করতে যেও না। সাকিং ইনসেক্টের এক্সাম্পল দেখো, এখানে কি লেখা আছে যে সাক দ্য সেল স্যাপ ফ্রম ভেরিয়াস পার্টস। তোমার হচ্ছে জুসটা বা রসটা খেয়ে নেয় প্ল্যান্টের পাতা থেকে বা স্টেম থেকে। এক্সাম্পল কিছু আছে, অ্যাফিড, তারপরে লিফ হপার, প্ল্যান্ট বাগ মানে গান্ধি পোকা। এগুলো কিছু জাস্ট রিডিং এর মতো করে দেখে রেখো, অত ইম্পর্টেন্ট না। তারপরে হচ্ছে 3 নাম্বার কি, ইন্টারনাল ফিডার। তো দেরি কেন, তোমার কি খুব দূরে বাড়ি? ইন্টারনাল ফিডার কখনো দেখেছো? একটা বেগুন, সেই বেগুনটা মানে একদম বাইরে থেকে চকচক করছে, একদম পার্পল কালারের, কাটলাম ভিতরে ভ্যামেরা পোকা, বাইরে থেকে বোঝাই যাচ্ছে না। তো ওদেরকে বলে ইন্টারনাল ফিডার, মানে এই পোকার বর্মস গুলো বা ডিম গুলো হয়তো ছোট্ট একটা ফুটো করে, মানে ওর মাদারটা ছোট্ট একটা ফুটো করে ভিতরে ডিমটা পেরে দিয়েছিল। ওই ডিমগুলো থেকে যখন বর্মস গুলো বেরোয়, ওরা ভিতর থেকে ওই ক্রপটাকে খেয়ে দিত। এটাকে বলে ইন্টারনাল ফিডার। যেমন এক্সাম্পল হয় সুগার কেন বোরার, পড বোরার। পড বোরার যেমন মটরশুটিতে হয় বা তোমার হচ্ছে ইয়েতে হয়, ডালের হয়। আরো অনেক এক্সাম্পল আছে, শুধু দেখে নিবা। আরো অনেক তোমার টাইপের প্ল্যান্ট হয় তোমার, মানে সরি ইনসেক্ট হয়, গ্রাবস, লার্ভা, বিটেল,
টার্মাইটস, মাইক্রো টার্মস, মানে অবসেই, এগুলো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো শুধু জাস্ট দেখে রেখো। এবার যেটা লাগবে সেটা হচ্ছে এখান থেকে যে ইম্পর্টেন্ট, এইখান থেকে তোমাদেরকে পড়তে হবে। অত অব্দি শুধুমাত্র রিডিং করবা, এত অব্দি রিডিং, এত অব্দি মুখস্থ করতে যাবা না, এত অব্দি এখান থেকে তোমাকে মেমোরাইজ করতে হবে যে এই ইনসেক্ট গুলোকে মারার জন্য কি কি ইউজ করা যেতে পারে। 1 নম্বর, দেখো, রুট কাটিং টাইপ অফ ইনসেক্ট, মানে যে ইনসেক্ট গুলো রুটকে নষ্ট করে দেয়, রুটকে কেটে দেয়, তাদেরকে এমন ইনসেক্টিসাইড দিতে হবে যেটাকে সয়েলের সাথে মিক্স করে দিয়ে দিয়ে দিতে হবে। এক্সাম্পল যেমন দেখো লেখা আছে ক্লোরোপাইরিফোরাস, ক্লোরোপাইরিফস, তারপরে আছে মেলাথিয়ন, তারপরে হচ্ছে লিনডেন, তারপরে হচ্ছে থিওডেন। যদি অত মনে না থাকে ছেড়ে দিবা। ও সরি, এটা, ও সরি, ওটা শুধু ক্লোরোপাইরিফসটাই শুধু রুট কাটিং এর জন্য। আচ্ছা, যদি কোনো ইনসেক্ট স্টেম এন্ড লিফ কাটিং হয় তাহলে কি করতে হবে? তোমাকে ইনসেক্টিসাইডকে স্প্রে করতে হবে পাতার মধ্যে বা স্টেমের মধ্যে। এইটার এক্সাম্পল হচ্ছে মেলাথিয়ন, লিনডেন, থিওডান, এটসেট্রা। 3 নম্বর প্রসেস, কিভাবে ইনসেক্ট গুলোকে কন্ট্রোল করা যেতে পারে? যদি সাকিং টাইপ অফ ইনসেক্ট হয় তাহলে সিস্টেমিক ইনসেক্টিসাইড দিতে হবে, মানে একটার পরে একটা, বেশি দেওয়া যাবে না। যেমন এক্সাম্পল ডাইমিথাওয়েট আর মেটাসিস্টক্স। যদি ইনসেক্টিসাইড গুলোর নাম মুখস্থ না হয় কোনো ব্যাপার না, আমি কোনোবার এগুলো আসতে দেখিনি কোনো স্কুলে। তো এগুলো হয়ে গেল ইনসেক্টিসাইডের নাম, ঠিক আছে। নেক্সট, ডিজিজেস অফ ক্রপ প্ল্যান্টস। এটার পাশে কতগুলা স্টার দিবা, কোনো মানে আনলিমিটেড স্টার, এখান থেকে কোয়েশ্চেন আসবেই। ডিজিজেস অফ প্ল্যান্ট থেকে কোয়েশ্চেন আসবেই, আমি বলে দিলাম, লিখে দিলাম। প্ল্যান্টের ডিজিজ না হয় অ্যানিমালের ডিজিজ, আমরা অ্যানিমাল সোর্স গুলো যেগুলো পড়বো ওখানেও অ্যানিমালের প্রচুর ডিজিজেস আছে, ওই অ্যানিমাল ডিজিজ গুলো মুখস্থ করতে হবে। তো দেখো, সিড বোর্ন ডিজিজ, মানে যেই ডিজিজ গুলো ইনফেক্টেড সিড দিয়ে ছড়ায়। সয়েল বোর্ন ডিজিজ, যেই ডিজিজ গুলো সয়েল দিয়ে ছড়ায়। এয়ার বোর্ন ডিজিজ, যেই ডিজিজ গুলো এয়ার, হাওয়া দিয়ে ছড়ায়। ওয়াটার বোর্ন ডিজিজ, যেই ডিজিজ গুলো ওয়াটার দিয়ে ছড়ায়। আশা করি এগুলো পারবা। আর ভিতরে কি আছে? ভিতরে কিছুই না, এক্সাম্পল আছে, অ্যাটলিস্ট একটা করে এক্সাম্পল মনে রেখো। সিড বোর্ন ডিজিজ আরগট অফ বাজরা, সয়েল বোর্ন ডিজিজ স্মার্ট অফ বাজরা, এয়ারবোর্ন ডিজিজ রাস্ট অফ হুইট, ওয়াটারবোর্ন ডিজিজ ব্যাকটেরিয়াল ব্লাইট অফ রাইস। তাহলে এবার তোমাকে দেখতে হবে কি যে কোন ডিজিজটা কিসের জন্য হয়, কোন ডিজিজটা কিসের জন্য হয়, আগে ওগুলো আমরা দেখে নিই। প্রথমে আমরা যে এই টেবিলটাতে যে দেখব, এই টেবিলটাতে আমরা সবগুলো ডিজিজ দেখব, সবগুলো ডিজিজের প্যাথোজেন, সবগুলো ডিজিজের প্যাথোজেন দেখো লেখা আছে ফাঙ্গাস। সবগুলোতেই কি লেখা আছে? ফাঙ্গাস। মানে এগুলো ব্যাকটেরিয়া না, এগুলো ভাইরাস না, এগুলো কোনো ওয়ার্মস না, এগুলো ফাঙ্গাসের জন্য হয়। ফাঙ্গাসের নামটা মুখস্থ করার দরকার নেই, যেমন এইখানে ফাঙ্গাসটার নাম দেওয়া আছে পাইরিকিউলারিস অরাইজি। এগুলো পারবা না, এগুলো মনেও থাকবে না, অত দরকার নেই। তুমি শুধু মনে রেখো ফাঙ্গাল ডিজিজ, ওটাই পরীক্ষায় আসবে। যেমন রাইসে একটা ফাঙ্গাল ডিজিজ হয় যেটার নাম বলে ব্লাস্ট অর ব্লাস্ট অফ রাইস। সিমটম কি হলে কি হয় দেখো, ব্রাউন বোট শেপ লিজিয়ামস, লিজিয়ামস মানে ছোপ, স্পট অ্যাপিয়ার অন দা মার্জিন অফ দা লিভস, মানে লিফের মার্জিনের দিকে ব্রাউন কালারের নৌকার মতো ছোপ ছোপ হয়ে যায়। মানে অনেকটা অনেকটা এরকম দেখতে লাগবে। বুঝতে পারলা? এইগুলো হচ্ছে ব্রাউন কালারের লেজিয়ান্স, বোট শেপের, এরকম 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 ধরনের হয়ে যায়। তো এটাকে কন্ট্রোল করার জন্য কি ইউজ করা যেতে পারে?
কন্ট্রোল করা যেতে পারে সিরাম 2.5 গ্রাম পার কেজি সিড, মানে পার কেজি সিডের জন্য 2.5 গ্রাম সিরাম ইনসেক্ট ফাঙ্গিসাইড ইউজ করো, না হলে ব্যাভিস্টিন এটাকে ইউজ করো 10 দিন পর পর। তো স্যার এখন আমরা কি করব? এত কিছু তো মনে থাকবে না, তোমরা নেম অফ দা ক্রপ, ডিজিজ আর সিমটম এই তিনটা টেবিলই মুখস্থ, মানে তিনটা কলামই মুখস্থ করো। আর প্যাথোজেনটা খালি যে ফাঙ্গাস সেইটা খালি মনে রেখো, প্যাথোজেনটা যে ফাঙ্গাস সেটা শুধু মনে রেখো। আহ ইয়েটা লাগবে না, ফাঙ্গাসের নাম লাগবে না। কন্ট্রোল অফ মেজার সেটা পড়ার দরকার নেই, এগুলা আমাদের অত কিছু মনেই থাকবে না। তারপরে দেখো আমি আর এটা বেশি ডিসকাস করবো না, যেমন হুইটের একটা হয় রাস্ট, মানে রাস্ট অফ হুইট, যেরকম লোহায় মোচা পড়ে ওরকম কি হয়ে যায়, ইয়েলো ব্রাউন অর ব্ল্যাক ইলংগেটেড স্পট অ্যাপিয়ার অন লিভস অ্যান্ড স্ট্র, মানে স্টেম আর লিভের মধ্যে এরকম হয়ে যায়। তাহলে এরকম করে রাইসের পাশে স্টার দাও, হুইটের পাশে স্টার দাও, এই দুটা পরীক্ষায় খুবই আসে। তারপরে চিকপি, পিজিএম পি আর মাস্টার্ড এগুলো দেখে রেখো। কোনগুলো আসে আমি সেগুলো বলে দিচ্ছি, রাস্ট অফ হুইট আর ব্লাস্ট অফ রাইস এগুলো বেশি আসে। কোনগুলোর সিমটম কি এগুলো একটু দেখে রেখো। এবার চলে আসো স্টোরেজ গ্রেইন। স্টোরেজ গ্রেইন, তাহলে আমি ক্রপকে হারভেস্ট করলাম, হ্যাঁ হারভেস্ট মানে কি ক্রপ গুলোকে কাটলাম, থ্রেশিং করলাম, সবই করলাম, করে নিয়ে এবার ওগুলোকে আমরা গানি ব্যাগস মানে বস্তার মধ্যে ভরে ওগুলোকে গোডাউনে কি করবো, স্টোর করব, যাতে সারা বছর ধরে ওগুলো সেল করা যায়। একদিনে তো সব সেল হবে না, ধীরে 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 সেল হবে, যতদিন ধরে সেল হবে ততদিন স্টোর করে রাখতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো রিডিং করে রেখো, স্টোরেজের অনেক লেভেল আছে, স্টোরেজের অনেক লেভেল আছে। 1 নাম্বার লেভেল এটা রিডিং, 1 নাম্বার লেভেল হচ্ছে লোকাল লেভেলে স্টোর করে রাখা। লোকাল, মনে করো কোনো একটা ফার্মার লোকাল, লোকাল কোনো, ওদেরকে যেন কি বলে যাদের গোডাউন আছে, লোকাল কোনো মানে ডিলারকে বেচে দিল, বুঝতে পারলাম, লোকাল কোনো ডিলারকে বেচে দিল, এটাকে বলে রুরাল স্টোরেজ। তারপরে ওই ট্রেডারটা মানে ওই ডিলারটা ওটাকে গানি ব্যাগস এর মধ্যে ভরে, গানি ব্যাগস এর মধ্যে ভরে ওগুলোকে রেখে দিল, তারপরে ধীরে ধীরে বিক্রি করলো। আর একটা হতে পারে 3 নাম্বার লেভেল, যেটা সব থেকে বড় লেভেল, এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এরা বড় বড় সিলোস, সিলোস কি এই যে ফিগার 6 এই ছবিটা দেখবা, বড় বড় মানে বড় বলতে বিশাল বড় বড়, মানে বিল্ডিং এর শেপের ড্রামের মধ্যে শর্ট স্টোর করে দেয়, ওগুলোকে সিলোস বলে। তাহলে এই 3টা লেভেল, এখান থেকে সিরিয়ালস অফ ফুড গ্রেন, এখান থেকে এত অব্দি। কিন্তু ব্যাপারটা কি যে স্টোরেজ করে রাখা হয়েছে ঠিকই, কিন্তু ওখানেও দেখা গেলো পোকা ধরে গেল, ওখানেও দেখা গেলো পোকা ধরে গেল বা কিছু হয়ে গেল, সাম কমন ইনসেক্ট পেস্ট অফ স্টোর গ্রেন। এটা রিডিং করে রেখো, এগুলো লাগবে না অত, তার পুরোনো বইও নাই, এগুলো লাগবে না। যতটা ছাটা যায় আমি ছেড়ে দিচ্ছি, অত লাগে না, এত কিছু আসে না। মানে কিছু কিছু স্টোরড গ্রেনকে অ্যাটাক করে এরকম কিছু কিছু ইনসেক্ট বা পেস্ট। যেটা চলে আসবা সেটা হচ্ছে কি কি কারণে স্টোরড গ্রেন খারাপ হয়ে যেতে পারে, রিজন, কি কি কারণে স্টোরড গ্রেন খারাপ হয়ে যেতে পারে। 1 নম্বর হচ্ছে বায়োটিক ফ্যাক্টরস, বায়োটিক মানে লিভিং থিংস, লিভিং থিংস এর জন্য খারাপ হয়ে যেতে পারে। বায়োটিক মানে কি বললাম, লিভিং থিংস এর জন্য খারাপ হয়ে যেতে পারে। কি কি লিভিং থিংস, কোনো ইনসেক্ট অ্যাটাক করতে পারে, রোডেন্ট মানে ইঁদুর ধরে নিল, ইঁদুর অ্যাটাক করে দিল, বা চুহা, তোমার ছুঁচো যেটা মোল, বার্ডস
বার্ডস এরা অ্যাটাক করতে পারে, মাইটস আর ব্যাকটেরিয়া এরা প্রত্যেকেই লিভিং থিংস যারা তোমার স্টোরড গ্রেনের ক্ষতি করতে পারে। আর অ্যাবায়োটিক ফ্যাক্টর মানে কি, নন লিভিং থিংস। অ্যাবায়োটিক মানে হচ্ছে নন লিভিং থিংস যেগুলো তোমার স্টোরড গ্রেনকে ক্ষতি করতে পারে। কি, এক নম্বর হতে পারে ময়েশ্চার, তোমার স্টোরড গ্রেন গুলো ভেজা, মানে তুমি স্টোর করার আগে তুমি শুকায় নাও রোদে, ভিজা অবস্থাতেই তুমি স্টোর করে দিচ্ছ, তাহলে ভিজা থাকলে কি হবে, ফাঙ্গাস গ্রো করবে, তাই না? তাহলে ময়েশ্চার একটা হতে পারে, টেম্পারেচার হতে পারে, বেশি টেম্পারেচারে ফাঙ্গাস ব্যাকটেরিয়া এরা বেশি গ্রো করে। যেমন একটা দেখো টেম্পারেচারের কি এফেক্ট, স্টোরড গ্রেনের উপরে টেম্পারেচারের কি এফেক্ট। দেখো ইনসেক্টরা, ইনসেক্টদের ম্যাক্সিমাম গ্রোথ হয় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। বুঝতে পারলা, কারণ ওদের এনজাইম গুলো যেগুলো ওরা সিক্রিট করে স্টোর গ্রেনকে খারাপ করে দেয়, সেগুলো 30 to 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মোস্ট অ্যাক্টিভ থাকে। তাহলে তোমাকে কি মেনটেন করতে হবে, 30 থেকে কম টেম্পারেচার। তোমাকে গোডাউনের ভিতরে টেম্পারেচার কি কতটা মেনটেন করতে হবে, লোয়ার টেম্পারেচার মেনটেন করতে হবে, বিলো 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে কোনো ইনসেক্ট বা মাইক্রো অর্গানিজমের এনজাইম, ওরা এনজাইম গুলো লেস অ্যাক্টিভ হয়ে থাকবে, মানে ওগুলো অ্যাক্টিভ হবে না আর ড্যামেজও করতে পারবে না। বুঝতে পারলা জিনিসটা? এটা টেম্পারেচারকে কিভাবে কন্ট্রোল করবে। 2 নাম্বার কি, ময়েশ্চার। ময়েশ্চার কি করে দেখো, ময়েশ্চার দেখো স্টোরড গ্রেনের মধ্যে বা ফুড গ্রেনের মধ্যে 40% এর কম ময়েশ্চার থাকতে হবে। মনে করো 14 মানে তোমার কাছে যদি 100 কেজি চাল থাকে, তার মধ্যে 14 কেজি ওয়াটার যদি ওর মধ্যে ভিজা থাকে, তাহলে ওটা কিছু হবে না বা তার থেকে কম। এবার যদি এর থেকে বেশি হয়, গ্রেটার হলে কি হবে, গ্রেটার হলে এখানে মাইক্রো অর্গানিজম আর ওদের এনজাইম গুলো, তারপরে হচ্ছে ইনসেক্ট, এটা ইনক্রিজ হতে থাকবে যদি এর থেকে বেশি জল থাকে। কারণ সবারই বেঁচে থাকার জন্য জল দরকার, হ্যাঁ কি না? মাইক্রো অর্গানিজম ইনসেক্ট ওদেরও বেঁচে থাকার জন্য জল দরকার, তো ওরা ভেজা ফুড গ্রেনস এর মধ্যে ফুডও পেয়ে যাচ্ছে আবার জলও পেয়ে যাচ্ছে, ওরাই ওখানেই গ্রো করবে। বুঝতে পারছো তো? এবার যখন ইনসেক্ট, এইদিকে দেখো, ইনসেক্ট যখন খাবারগুলোকে খাবে, খাবারগুলোকে ব্রেক ডাউন করে এনার্জি বানাবে, খাবারকে ব্রেক ডাউন করে এনার্জি বানানোর প্রসেসের নাম কি, রেসপিরেশন। এবার রেসপিরেশনে একটু হিট প্রডিউস হয়, জানো? রেসপিরেশনে একটু হিট প্রডিউস হয়, তো তোমার স্টোরড গ্রেনের টেম্পারেচার বেড়ে যাবে। আর এই স্টোরড গ্রেনের এই টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য কি হয় বলতো, এটাকে বলে ড্রাই হিটিং অফ ফুড গ্রেনস। জিনিসটা বোঝো, জিনিসটা এরকম ভাবে বোঝো। মনে করো তোমার কাছে 1 বস্তা মনে করো চাল আছে, এবার এই চালের মধ্যে মনে করো 14%-এর বেশি ওয়াটার আছে, প্লাস ওর মধ্যে তো ফুড আছেই। এবার কি হলো, ব্যাকটেরিয়া গ্রো করলো, ব্যাকটেরিয়া গ্রো করলো। এবার ব্যাকটেরিয়া ফুড গুলোকে খাবে, ওয়াটারকে খাবে, খেয়ে এনার্জি বানাবে। এবার এনার্জি মানে রেসপিরেশন করার সময় কি তৈরি হয়, হিট তৈরি হয়, হিটটা বেড়ে যায়, মানে বস্তাটা গরম হয়ে যায়। ওটার জন্য কি হবে, ওর ভিতরে যে মানে ফুড গ্রেনস গুলো আছে ওগুলো ড্যামেজ হয়ে যাবে। এই ড্যামেজ হয়ে যাওয়াটাকে কি বলে, ড্রাই হিটিং অফ ফুড গ্রেন। এটাকে বলে ড্রাই হিটিং অফ ফুড গ্রেন। পারবা তো? কোন কোন ধরনের মাইক্রো অর্গানিজম এটাতে এটা করে, যেমন দেখো ইনসেক্ট, মাইক্রো অর্গানিজম সাচ এস ফাঙ্গি, মোল্ড, yeast, এটসেট্রা। ময়েশ্চার মানে কিন্তু একদম লিকুইড জল, কিন্তু হিউমিডিটি মানে কি বলো, হিউমিডিটি মানে
ওয়াটার ভেপার যেটা অ্যাটমসফিয়ারে থাকে। তো হিউমিডিটি, এই যে দেখো, দ্য ময়েশ্চার কন্টেন্ট প্রেজেন্ট ইন এয়ার ইজ কল্ড হিউমিডিটি। দুটো আলাদা জিনিস, ময়েশ্চার আলাদা জিনিস, হিউমিডিটি আলাদা জিনিস। তো এই হিউমিডিটি মানে যে গোডাউনের মধ্যে তুমি স্টোর করে রেখেছো, ওর ভিতরে হিউমিডিটি মনে করো অনেক বেশি, অ্যাটমসফিয়ারে প্রচুর জল আছে, তখন কি হয়, মোল্ড মানে কিছু ফাঙ্গাস আছে, মিউকর, পেনিসিলিয়াম, এরা গ্রো করতে শুরু করে। আর তার সাথে আরো একটা জিনিস হয়, যে হাই হিউমিডিটির জন্য তোমার সিড গুলো জার্মিনেশন হতে শুরু করে, সিড গুলো থেকে রুট বেরোয় আসে, যেটার জন্য হিট প্রডিউস হয়। সেই জন্য ময়েশ্চার কন্টেন্ট কত থাকতে হবে তোমার, ময়েশ্চার কন্টেন্ট টেম্পারেচার মেবি, আচ্ছা, ময়েশ্চার এইটার জন্য 14 থেকে 18% ময়েশ্চার বেড়ে যায়, আর তার জন্য 66 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত, মানে সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার চলে যেতে পারে। আবার বলছি জিনিসটা দেখো, মনে করো তুমি একটা ব্যাগের মধ্যে ছোলা স্টোর করে রেখেছো, ছোলাকে ভিজিয়ে রাখলে সকালবেলা জার্মিনেট করে যায় না? তো এখানে মনে করো ছোলা আছে, তো এরা কি হবে, হিউমিডিটি হিউমিডিটিকে অ্যাবজর্ব করবে। মনে করো ছোলাগুলা শুকনা, কিন্তু তোমার গোডাউনটাতেই হিউমিডিটি আছে, তাহলে ওরা কি করবে, হিউমিডিটি অ্যাবজর্ব করবে, প্লাস এখানে ফাঙ্গাস গ্রো করবে, হেন তেন, এগুলো তো আছেই। কিন্তু এই হিউমিডিটি মানে জল নিয়ে ছোলাগুলো জার্মিনেট হয়ে যাবে, ছোলার থেকে রুট আর সিড বের হয়ে আসবে, তার মানে ওরও ভিতরে ভিতরে রেসপিরেশন হচ্ছে, বুঝলা? হলেই কি প্রডিউস হবে, হলেই কি প্রডিউস হবে, হিট প্রডিউস হবে, আর তখনও ছোলাগুলো ড্যামেজ হয়ে যাবে। জার্মিনেটেড সিডের কোনো দাম নেই। জার্মিনেটেড সিড মানে প্ল্যান্টটা সিডের মধ্যে থাকা নিউট্রিয়েন্টটাকে টেনে। জার্মিনেশন কিভাবে হয়, সিডের মধ্যে যে স্টোরড ফুড আছে ওটাকেই প্ল্যান্ট অ্যাবজর্ব করে তারপরে জার্মিনেট করে। তো একটা সিড জার্মিনেট হয়ে গেল মানে কি, সিডের মধ্যে যে ফুডটা স্টোর ছিল ওটা শেষ, তাহলে তুমি কি খাও? ওই সিডের মধ্যে যে স্টোরড ফুডটা ছিল ওটা তোমার জন্য ছিল, তাই কি না? কিন্তু ওটা প্ল্যান্টটা জার্মিনেট করে প্ল্যান্টটাই খেয়ে নিল, তাহলে ওটার ওই সিডটার ভ্যালুটা কি হয়ে গেল, কমে গেল, ওগুলো বিক্রি হয় না। তো এই ধরনের আবার এই ঘটনাটাকে বলে ওয়েট হিটিং। এই ঘটনাটাকে আবার বলে ওয়েট হিটিং অর ড্যাম্প গ্রেইন হিটিং। এইবার চলে আসো, তাহলে স্যার আমরা কি কি করে মানে এগুলোকে কন্ট্রোল করব, যাতে স্টোরড গ্রেনের মধ্যে কোনো রকম ফাঙ্গাস কিছু যাতে না হয়। 1 নাম্বার যেটা করতে হবে, ভালো করে ড্রাই করে নিতে হবে। স্টোর করার আগে তোমাকে শিওর হতে হবে যাতে 14%-এর থেকে কম ময়েশ্চার যাতে থাকে সিড গুলোর সাথে। অনেক সময় সিড গুলো ভেজা ভেজা হয়, তাই কি না? কাঁচা সিড তো ভেজাই হয়। তো তোমাকে আগে এটাকে শুকিয়ে নিতে হবে। কিভাবে শুকিয়ে নিতে হবে, তোমার সান ড্রাই করতে পারো, সান ড্রাই, এখানে সান ড্রাই লেখা নাই, সান ড্রাই করতে হয়। 2 নাম্বার চলে আসো হচ্ছে কিভাবে, এই তো লেখা আছে মনে হয়, ও একদম নিচে আছে, আচ্ছা। তারপরে কি করা যেতে পারে, যে তোমার স্টোরড গ্রেনের মধ্যে যাতে ফুড টুড মানে ফাঙ্গাস না হয়, ভালো করে ক্লিন করে দিতে হবে। ক্লিন গানি ব্যাগ, গোডাউনটাও ক্লিন থাকতে হবে, ওরকম নোংরা থাকলে হবে না। আগে স্টোর করার আগে পেস্টিসাইড স্প্রে করে দিতে হবে বা ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। 3 নাম্বার কি, সেফ অ্যান্ড প্রপার স্টোরেজ। গোডাউনে ভালো করে, এই যে দেখো এখানে লেখা আছে, এখানে গোডাউনের মেনটেনেন্স এর কথা বলেছি, ক্লিন, ড্রাই অ্যান্ড রিপেয়ার। গোডাউনে কোথাও ফাঁকা ফুটা আছে তাহলে ইঁদুর ঢুকে যাবে, তাহলে রিপেয়ার করা থাকতে হবে, এখান দিয়ে কোনো পাথওয়ে যাতে খোলা না থাকে,
আর কি বলতো, মাঝে মাঝে ইন্সপেকশন করতে হবে, আর স্প্রে করতে হবে, ফিউমিগেশন মানে ধোঁয়া ছাড়তে হবে, এমন একটা ধোঁয়া যেটা হচ্ছে ফাঙ্গাস এগুলোকে মেরে ফেলে। এবার চলে আসা হচ্ছে সিলোজ। সিলোজ হচ্ছে লার্জ স্কেল স্টোরেজের জন্য তোমার হচ্ছে গ্রেইন সিলোজকে ইউজ করা হয়। সিলোজটা একটা আলাদা। সিলোজ কিরকম দেখতে? সিলোজ হচ্ছে এরকম বিশাল বড় বড় অ্যালুমিনিয়াম বা স্টিলের তৈরি, বিশাল বড় মানে এক একটা সিলো 10 স্টোরে বিল্ডিং বা 8 স্টোরে বিল্ডিং এর মতো ওষুধ। এই সিলোজ, এখান থেকে মনে করো সিঁড়িও থাকে, কথাটা বুঝতে পারছো? এখান থেকে স্টেয়ারসও থাকে, উঠা যায় এরকম, এত বড় হয় এরকম করে। তারপরে কি বলতো, এই সিলোজের ব্যাপারটা কি, সিলোজের মধ্যে অনেকগুলো চেম্বার থাকে। মনে করো এটা আপার চেম্বার, এটা মনে করো আপার মিডিল চেম্বার, এটা লোয়ার মিডিল চেম্বার, এটা লোয়ার চেম্বার। এবার আপার চেম্বারে কথা কথা মনে করো রাইস স্টোর করে রাখা হয়েছে, লোয়ার চেম্বারে মনে করো পিস স্টোর করে রাখা হয়েছে। কথাটা বুঝতে পারছো? ডিফারেন্ট ডিফারেন্ট চেম্বারে ডিফারেন্ট ডিফারেন্ট ক্রপস কে স্টোর করে রাখা যায়। 2 নাম্বার কি, এখানে কিছু ইনলেট পাইপ থাকে, এখানে কিছু ইনলেট পাইপ থাকে। এই পাইপ দিয়ে তোমার ফিউমিগেশন করা হয়, ধোঁয়া ছাড়া হয়, টক্সিক গ্যাস ছাড়া হয়, যেগুলো পসিবল কোনো, তোমার এই যে দেখো এগুলো দিয়ে ধোঁয়া ছাড়া হবে, পসিবল কোনো ফাঙ্গাসকে বা মনে করো ইনসেক্টকে এগুলোকে মেরে ফেলবে। 4 নম্বর অ্যাডভান্টেজ কি, যে তোমার ইচ্ছা হলো এখন রাইসের দাম ভালো, তুমি রাইসকে বের করে নিয়ে বিক্রি করে দিলা। কথাটা বুঝলা? কোনো কিছুই মিক্স হবে না। তোমার ইচ্ছা হলো এখন পি বিক্রি করবা, তুমি পি বের করে নিয়ে পি বিক্রি করে দিলা। তাহলে একটা ইনলেট চেম্বার থাকে, আবার একটা আউটলেট চেম্বার এরকমও থাকে। তো এগুলা হচ্ছে সিলোজ। বড় বড় ইন্ডাস্ট্রিয়াল টাইকুন, হ্যাঁ, তারা এগুলো করে, মানে বেসরকারি ভাবে, তাছাড়া সরকারের তো আছেই। দেখো এখানে যা বললাম, হ্যাঁ, সিলোজ আর বিগ অ্যান্ড টল সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, ডিফারেন্ট লেভেল থাকে, আলাদা আলাদা লেভেলে তুমি আলাদা আলাদা কি বললাম আউটলেট থাকে, তুমি বের করে নিতে পারবা, উইথড্র বের করে নিতে পারবা যখন যেটা বিক্রি করতে চাও। তারপরে বেশ সুন্দর এয়ারেশন, টেম্পারেচার কন্ট্রোল, প্রোটেকশন ফ্রম ইনসেক্ট, যেমন র্যাট, র্যাবিট, ম্যামাল, হ্যাঁ, যে কোনো কিছু থেকে। তারপরে কি বললাম, ফিউমিগেশন করা যায়, ইন্সপেকশন করা যায়, এগুলো হচ্ছে সিলোজের অ্যাডভান্টেজ। নেক্সট চলে আসা হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল। স্যার, আমার স্টোরড গ্রেনের মধ্যে গোডাউনে স্টোর করে রেখেছি, ওখানে ফাঙ্গাস হয়ে গেছে, তাহলে কিভাবে আমি ওটাকে ইয়ে করবো? এক হতে পারে তুমি ম্যানুয়াল স্প্রেয়ার দিয়ে ফাঙ্গিসাইড স্প্রে করে দাও, অথবা মেকানিক্যাল মানে মেশিন দিয়ে তুমি স্প্রে করে দাও। কি স্প্রে করতে পারো? যেমন বিএইচসি, এটার নাম মুখস্থ করতে হবে, বেনজিন হেক্সাক্লোরাইড। হ্যাঁ, এটা মুখস্থ করবাই, তারপরে বাকি দুটা মুখস্থ করো না করো, ম্যালাথিয়ন, পাইরেথ্রাম, এগুলোও হয়। আর একটু আগে তোমাদেরকে আমি কি বললাম, ফিউমিগেশন। ফিউমিগেশন মানে কি, টক্সিক গ্যাস ছেড়ে দেওয়া, ফিউমিগ্যান্ট বলে ওটাকে। টক্সিক গ্যাসটাকে কি বলে? ফিউমিগ্যান্ট। তাহলে এই যে দেখো এখানে লেখা আছে টক্সিক ফিউমস, এর প্রসেসটার নাম হচ্ছে ফিউমিগেশন। এই ফিউমিগ্যান্টস এর এক্সাম্পল তুমি রিডিং করে রেখো, অত ইম্পর্টেন্ট না। যেমন এক্সাম্পল অ্যালুমিনিয়াম ফসফেট, এটা সলিড ফিউমিগ্যান্ট। কিভাবে দিতে হয় দেওয়া আছে, কিভাবে অ্যাপ্লাই করতে হয়। 2টা ট্যাবলেট পার টন, গ্রেইনস অফ 160 ট্যাবলেট 200 কিউবিক মিটার, এগুলা কত লাগবে না। তারপরে আছে ইথিলিন ডাইক্লোরাইড প্লাস কার্বন টেট্রাক্লোরাইড, মানে ইডিটি, ইডিসিটি, এগুলা দেওয়া হয়। এগুলা রিডিং করো, কিন্তু এগুলা মনে থাকবে না। মিথাইল ব্রোমাইড দেওয়া হয়। এগুলো কিছু ফিউমিগ্যান্টস এর এক্সাম্পল দেওয়া আছে। কোনটা বুঝতে পারলে না বল? এগুলা খুবই সহজ সহজ জিনিস, এর মধ্যে কিছুই নেই।
আমরা এখানে কি শেষ করলাম? আমরা শেষ করলাম প্ল্যান্ট বেসড ফুড রিসোর্স, বুঝতে পারলাম? এরপরে শুরু হবে অ্যানিমাল বেসড ফুড রিসোর্স। অ্যানিমাল বেসড তোমাদেরকে পড়তে হবে কি কি? কাউ, বাফেলো, চিকেন, ফিশ আর হানি বি। আচ্ছা, এইবার আমরা চলো শুরু করি অ্যানিমাল হাজবেন্ডারি। অল্প একটু পড়াবো, বেশি না। অ্যানিমাল হাজবেন্ডারি হচ্ছে তোমার এইবার মানে অ্যানিমাল সোর্স নিয়ে আমরা পড়ব। সেটা এই আর কথা না, মিট, মিল্ক ও এগ, হ্যাঁ, তারপরে হচ্ছে হানি, ফিশ, সেগুলো। তাহলে দেখো, দ্য branch of agriculture that deals with feeding, caring and breeding of domestic animals is called animal husbandry। মানে ওদেরকে খাওয়ানো, ফিডিং মানে খাওয়ানো, কেয়ারিং মানে ওদের দেখাশোনা করা, ওষুধ টষুধ দেওয়া, আর ব্রিডিং মানে ওদের থেকে নতুন আবার বাচ্চা তৈরি করা। এটা এটাকে বলে অ্যানিমাল হাজবেন্ডারি। এবার বাকি টাইম নিয়ে রিডিং করবা, শুধু এখান থেকে এটাই লাগবে। তো আমরা প্রথম যেটা অ্যানিমাল হাজবেন্ডারি করব সেটা হচ্ছে কি বলতো? ক্যাটল ফার্মিং। ক্যাটল ফার্মিং, আচ্ছা আমি না পুরোনো বইয়েরটা বের করি, এখানে না দাগানো নেই, আমি ভুলে গেছি। ক্যাটল ফার্মিং, দেখো এখান থেকে আশা করি অসুবিধা হবে না। এই যে মাঝখানে আবার কথা শুরু করে দিল যে এই যে কালির সাথে খাবে না। কিছু যদি এক্সট্রা থাকে মানে তোমাদের নতুন বইতে, তাহলে আমাকে খালি বললো, তাহলে ওটা আবার বের করবো। এগুলো সব রিডিং করবা। এগুলো ক্যাটল ফার্মিং ফার্স্ট, এগুলো শুধু রিডিং ফিডিং করবা, আমি তাই কোনো মার্কই করছি না। তোমার ক্যাটল ফার্মিং এর মধ্যে আমরা যদি কাউ ধরে নিই, কাউ মানে দেশি গরুর নাম হচ্ছে বস ইন্ডিকাস। ইন্ডিয়ার দেশি গরু বস ইন্ডিকাস। আর যদি আসতে ইন্ডিয়ান বাফেলো নাও, তাহলে তার সাইন্টিফিক নেম হচ্ছে বুবালাস বুবালিস। আসতে এবার চলে আসো কাউজের কিছু ব্রিড, মানে কাউজের কিছু টাইপস আমরা দেখে নিই। এই নামগুলো লাগবে। পিস পিস আওয়াজে যখন না হয় কিন্তু বলতে হবে। গির, যেটা পাওয়া যায় গুজরাট রাজস্থানে। সাহিওয়াল, যেটা পাওয়া যায় পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশে, মানে তুমি আইডিয়াটা পেলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে রেড সিন্ধি আন্ধ্রপ্রদেশ, ডিওনি আন্ধ্রপ্রদেশ, তারপরে মালবি। এবার এখানে দেখো ক্যাটাগরাইজ করা হয়েছে মিল্চ ব্রিড। মিল্চ মানে এই গরুগুলো মিল্ক প্রোডাকশন করে বেশি, এদেরকে মেইনলি মিল্কের জন্য আহ, তোমার হচ্ছে কেয়ার করা হয়, হাজবেন্ডারি করা হয়। তারপরে 5 থেকে যে 8 পর্যন্ত আছে মালভি, নাগিরি, হাল্লিকার, কাঙ্গায়াম। এরা হচ্ছে তোমার ড্রাউট বিট, মানে এদেরকে দিয়ে লোড টানানো হয়, লোড, গরুর গাড়ি বা মনে করো তোমার হচ্ছে মাটিটাকে খোঁড়ার জন্য, ক্রপ ফিল্ডের মাটিকে খোঁড়ার জন্য। এটা ড্রাউট ব্রিড বলে, লোড ক্যারিং কাউ অর বাফেলো। আর জেনারেল ইউটিলিটি মানে দুটোই করবে। জেনারেল ইউটিলিটি মানে দুটোই করবে, দুধও দিবে, আবার ছেলে গরুগুলো লোডও ক্যারি করবে। উন্দল অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়, দুই একটা করে নাম খালি মনে রেখো তাহলেই হবে। এবার ব্রিড, এই বক্সটা আছে। হ্যাঁ, ব্রিড মানে কি? একই স্পিসিস এর ভ্যারাইটিকে বলে ব্রিড। মনে করো আমি বলছি কাউ, কাউ একটা স্পিসিস। তো সেটা সুইজারল্যান্ডের কাউ হোক, তোমার গুজরাটের কাউ হোক, শ্রীলঙ্কার কাউ হোক, সব কাউয়েরই জেনারেল কিছু মিল আছে, কিন্তু এরা একটু একটু করে নিজেদের থেকে আলাদা, তাই কি না? সুইজারল্যান্ডের যেমন ধরো জার্সি কাউ, ওরা একটু অন্যরকম দেখতে, কিন্তু একটা কাউয়ের মধ্যে যা যা থাকে সেগুলো আছে। ইন্ডিয়ার যে দেশি গরু সেটা একটু অন্যরকম দেখতে, সাইজটা একটু ছোট।
ব্রিড মানে কি একই স্পিসিসের ভ্যারাইটি, যেমন ডগেরও অনেক ব্রিড হয়, বুঝতে পারছো তো ব্যাপারটা ওরকম। ব্রিড ইজ এ গ্রুপ অফ অ্যানিমালস অফ কমন অরিজিন উইদিন এ স্পিসিস দ্যাট হ্যাজ সার্টেন ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স, মানে কিছু ডিস্টিংগুইশিং মানে আলাদা, একটু আলাদা আলাদা হবে, যেটা সেম স্পিসিসের আদার মেম্বারের মধ্যে থাকবে না। তো এবার ড্রাউট ব্রিড মানে কি? ড্রাউট ব্রিড মানে হচ্ছে যারা লোড কে ক্যারি করে, শুধু এইটুকুনি লাইনই আন্ডারলাইন করো যে দে আর ইউজড অ্যাজ বিস্টস অফ বার্ডেন ইন ভেরিয়াস এগ্রিকালচারাল প্র্যাকটিসেস সাচ অ্যাজ টিলিং। টিলিং মানে কি? প্লাউ দা ল্যান্ড, প্লাউইং করা। ইরিগেশন, ইরিগেশন। তারপর হচ্ছে কার্টিং, এগুলো হচ্ছে তোমার কিছু কাজের জন্য ইউজ করা হয়। এরা তারপরে হচ্ছে ডেয়ারি ব্রিড। ডেয়ারি ব্রিডের ইউজ কি? দেখো, এদের লার্জ ডাইজেস্টিভ সিস্টেম হওয়ার জন্য এরা প্রচুর ঘাস খায়, কথাটা বোঝো। আর যত বেশি ঘাস খাবে তত বেশি দুধ দিবে। ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড স্পেসিয়াস আডার। আডার, আডার মানে হচ্ছে মিল্ক স্টোর করার যে গ্ল্যান্ডটা, ওটাকে আডার বলে। ওটা অনেক স্পেসিয়াস মানে অনেক বড় হয়, তো ওরা অনেক দুধ দিতে পারে। অ্যাজ মাচ অ্যাজ পসিবল অফ দ্য ফুড দে কনজিউম মাস্ট বি টার্নড ইনটু মিল্ক। ওদের আডার মানে যেখানে ফুড স্টোর করে রাখে ওখানে ঘাসগুলো ডাইজেশন হয়, ডাইজেশন হয়ে ওটা মিল্কে কনভার্ট হয়, এরকম। তো ডেয়ারি ব্রিড মানে মেনলি মিল্কের জন্য। এবার চলে আসা হচ্ছে ডুয়াল ডুয়াল পারপাস ব্রিড, মানে দুটোই করবে। দিস ব্রিডস প্রোভাইড মিল্ক অ্যাজ ওয়েল অ্যাজ হেল্প ইন এগ্রিকালচারাল টাস্ক। এবার চলে আসো মিল্চ অ্যানিমাল কাদেরকে বলে? মিল্চ অ্যানিমাল। মিল্ক প্রডিউসিং ফিমেল পপুলেশন অফ অ্যানিমাল ইজ কল্ড মিল্চ অ্যানিমাল অর ডেয়ারি অ্যানিমাল। মিল্ক যারা প্রডিউস করে তাদেরকে মিল্চ অ্যানিমাল বলে। এই যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলোই কিন্তু আসে। এবার চলে আসো ইন্ডিজিনিয়াস ব্রিড অফ কাউ। ইন্ডিজিনিয়াস মানে দেশি, ইন্ডিজিনিয়াস মানে ইন্ডিয়া ভেবো না, যে কোনো দেশের লোকাল জিনিসটাই ইন্ডিজিনিয়াস বলে, বুঝতে পারলাম? ইন্ডিজিনিয়াস ব্রিড অফ কাউ দেখে রাখবা, রেড সিন্ধি কেমন দেখতে হয়, সাইজ কিরকম হয়, আমি কিন্তু এগুলো পড়াবো না। কাউ ইজ মিডিয়াম ইন সাইজ, রেড ইন কালার, এগুলো আমি পড়াবো না, এগুলো নিজেরাই করে বুঝিয়ে দিতে পারবে। শাহিওয়াল হয় আর গির হয়, এই তিনটা পপুলার দেশি গরুর ব্রিডের নাম। একটু পড়ে দেখো, এগুলো লাগবে, শুধু নামগুলো লাগবে, হ্যাঁ। কে এবার বাফেলোর ব্রিড, মহিষ। বাফেলোর ব্রিড দেখে নাও। মুরা, মুরা থেকে কি পড়বা? এইটা পড়বা শুধু। ইটস অ্যাভারেজ yield of milk is 1800 to 2500 liter with fat content up to 7%. এইটা মেন মেন জিনিসটা, বাকিটা রিডিং করে রেখো। ওদের ওয়েট কত হয়? yield মানে কি? কত মিল্ক প্রডিউস করবে স্যার? 18,000 to 25,000 লিটার পার ডে না পার ইয়ার? পার ইয়ার। তারপরে মেহসেনা, মেহসেনা থেকে কি পড়বো? এরা এতটা মিল্ক প্রডিউস করে। আর সুরতি, সুরতি থেকে কি পড়বো? এরা কতটা মিল্ক প্রডিউস করে? 16,000 থেকে 1600 থেকে 1800 লিটার। এবার দেখে নিই আমরা বাফেলোর মিল্কের কিছু কোয়ালিটি আছে। আমরা প্যাকেটের দুধ কিনে নিয়ে এসে খাই, ওটা গরুর দুধ নাকি বাফেলোর দুধ নাকি ছাগলের দুধ কি জানো? ওটা মিক্স। হ্যাঁ, ওটা মিক্স। ওটার মধ্যে গরুর দুধও থাকে, ছাগলের দুধও থাকে, মহিষের দুধও থাকে। তোমরা কখনো মহিষের দুধের মিষ্টি খাইছো? এই মানে এরকম স্পঞ্জের মতো ফাটা ফাটা থাকে, মানে রসগোল্লা সেই লাগে। তো বাফেলোর মিল্কে কি কি থাকে দেখে নাও। বাফেলোর মিল্কে ফ্যাট থাকে, আর টোকোফেরল, টোকোফেরল মানে হচ্ছে ভিটামিন ই এর সাইন্টিফিক নেম, টোকোফেরল থাকে।
তারপরে হচ্ছে প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে, আর সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, কোলেস্টেরল থাকে। এবার স্যার তোমার হচ্ছে বাফেলো মিল্ক দিয়ে কি কি বানানো হয়? খোয়া, রাবড়ি, দহি, ঘি, এগুলো বানানো হয়। খুব ঘন হয় ওদের দুধটা। এবার নেক্সট চলে আসো, নিউট্রিশনাল ভ্যালু অফ অ্যানিমাল প্রোডাক্ট। কোন অ্যানিমাল প্রোডাক্টে কি কি নিউট্রিশনাল ভ্যালু? ঠিক আছে, এটা একটু লাগবে। তোমরা মেনলি করবা কতটা ফ্যাট থাকে, কতটা প্রোটিন থাকে, কতটা সুগার থাকে, আর কত কি কি ভিটামিন থাকে। ভিটামিনটা একটু স্টার দিয়ে দিও, ভিটামিনটা বেশি ইম্পর্টেন্ট। কিসের হিসাবে দেওয়া আছে এটা? এটা পার্সেন্টেজ হিসাবে দেওয়া আছে, পার্সেন্টেজ মানে 100 কেজিতে কত কত কেজি। যেমন মিল্কের মধ্যে ফ্যাট আছে 3.60, প্রোটিন আছে 4.0, সুগার আছে 4.5, মিনারেলস আছে 0.7, ওয়াটার আছে 8.27, 87.2, আর কি কি ভিটামিন আছে? B1, B2, B12, D, E, এই ভিটামিন গুলো আছে। সেরকমই এগের মধ্যে কি আছে, মিটের মধ্যে কি আছে, ফিশের মধ্যে কি আছে, এগুলো দেখে নিই। হয়েছে? নেক্সট চলে আসো, স্যার হায়ার প্রোডাকশন অফ মিল্ক করার জন্য আমরা কি করতে পারি? আমরা ব্রিড গুলোর কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি, আমরা ব্রিড ইমপ্রুভমেন্ট করতে পারি। ব্রিড ইমপ্রুভমেন্ট কি? ধরে নাও আমি রেড সিন্ধি আর গিরের মধ্যে রিপ্রোডাকশন করালাম, করে মনে করো 10টা বাছুর হলো, 10টা বাছুরের মধ্যে মনে করো 5টা ফিমেল, ওই 5টা ফিমেলের মধ্যে ধরো একটা ফিমেল এমন হলো যার মধ্যে রেড সিন্ধিরও ভালো কোয়ালিটি আছে, আবার গিরেরও ভালো কোয়ালিটি। কথাটা বুঝলাম? তাহলে ওর ভ্যারাইটিটা ইমপ্রুভ হলো। তো একটা গরু যতদিন মিল্ক দেয়, মিল্ক প্রোডাকশন অফ মিল্কিং অ্যানিমাল ডিপেন্ডস অন দেয়ার ল্যাকটেশন পিরিয়ড। ল্যাকটেশন পিরিয়ড কি? দ্য পিরিয়ড অফ মিল্ক প্রোডাকশন বিটুইন বার্থ অফ এ ইয়ং ওয়ান অ্যান্ড দ্য নেক্সট প্রেগনেন্সি। মানে একটা বাচ্চা দিল, বাচ্চাটা দেওয়ার পর থেকে একটা গরু দুধ দিতে শুরু করে। তো ওই বাচ্চা মানে বার্থের পর থেকে পরের প্রেগনেন্সি পর্যন্ত যতদিন মিল্ক দেবে, সেটা হচ্ছে ওই গরুটার ল্যাকটেশন পিরিয়ড। যেমন রেড সিন্ডির ল্যাকটেশন পিরিয়ড, এই যে দেখো, 231 to 345 days, মানে বলতে গেলে সারা বছর। ও সারা বছরই দুধ দেয়, মানে ও যদি একদিন একটা বেবিকে বার্থ দেয়, সেই দিন থেকে ও প্রায় সারা বছরই দুধ দেয়। গিরের দেখে নিবা, সাহিওয়ালের দেখে নিবা, এরকম। তাহলে আমরা যেরকম ক্রপের মধ্যে ডিজায়ার্ড ট্রেট দেখেছিলাম, সেরকম অ্যানিমালের মধ্যেও আমরা কি কি ডিজায়ার্ড ট্রেট চাই। ডিজায়ার্ড মানে কি? আমরা কি চাই যে অ্যানিমাল গুলো কেমন কোয়ালিটির হোক। 1 নাম্বার হোক টলারেন্স টু ক্লাইমেটিক কন্ডিশন, সামারে মরে যাবে না, উইন্টারে মরে যাবে না, মানে যে কোনো ক্লাইমেটকেই ও টলারেট করতে পারবে। 2 নাম্বার ল্যাকটেশন পিরিয়ড যাতে অনেক দিন ধরে হয়, বেশি করে যাতে হাই ইল্ড অফ প্রোডিউস মিল্ক অর মিটকে কেটে দিবা, আমরা গরুর মাংস খাবো না। তারপরে হচ্ছে রেজিস্ট্যান্স টু ডিজিজ, সহজে কোনো রোগ হবে না। প্রপার এজ অফ রিপ্রোডাকশন, খুব তাড়াতাড়ি বড় হয়ে রিপ্রোডিউস করা শুরু করে দিবে। একটা গরু যত তাড়াতাড়ি বড় হবে তত তাড়াতাড়ি ও রিপ্রোডাকশন করবে, তাই কি না? তো একটা গরু মনে করো 6 বছরে বড় হচ্ছে, আর একটা গরু 4 বছরে বড় হচ্ছে, তো কোনটা প্রেফার করবো? যেটা 4 বছরে বড় হচ্ছে। যত তাড়াতাড়ি বড় হবে তত তাড়াতাড়ি ও মিল্ক প্রডিউস করবে। গুড হেলথ হবে, জেনারেল অ্যাপিয়ারেন্স, দেখতে শুনতে একটু কিউট হবে, হ্যান্ডসাম হবে গরু। তো এবার চলে আসো, মনে করো আমি বললাম একটা
কি হাইব্রিড কিভাবে বানাবো, যেরকম ক্রপে শিখেছি সেরকমই অ্যানিমালে। খালি ক্রপে তো কি পোলেন গ্রেন দিয়ে করতে হয়, অ্যানিমালে কি দিয়ে করতে হবে, স্পার্ম আর ওভাম দিয়ে। তো মনে করো একটা মেয়ে গির আছে আর একটা ছেলে সাহিওয়াল আছে। তো মেয়ের গিরটার হাই ইল্ড আছে কিন্তু ব্যাড ইমিউনিটি, মানে অত রোগ হয়ে যায়। কিন্তু সাহিওয়ালের গুড ইমিউনিটি আছে, রোগ হয় না কিন্তু ইল্ড কম, মিল্ক কম ওদের। এবার গিরের মনে করো আহ ওভাম, গিরের মনে করো ওভাম আর শাহিওয়ালের স্পার্ম কে ফার্টিলাইজ করিয়ে যদি আমরা নতুন ভ্যারাইটির একটা কাউ বানাতে পারি, আর যদি বাই চান্স ওর মধ্যে ভালো কোয়ালিটি গুলো চলে আসে, হাই ইল্ড আর গুড ইমিউনিটি, তাহলে আমাদের জন্য অনেক লাভ হবে। বুঝতে পারছো তো? তো দুইটা মেথড আছে এটা করানোর, একটা হচ্ছে ন্যাচারাল মেথড আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল মেথড। ন্যাচারাল মেথড কি, ধরে নাও আহ, রাজস্থান থেকে গির নিয়ে আসা হলো, ওয়েস্ট বেঙ্গলে একটা গির মানে বাফেলো নিয়ে আসা হলো, বাফেলো বলি সরি, বুল মানে ছেলে গরু। আর ওটাকে ওয়েস্ট বেঙ্গলের কোনো ফার্মার চাচ্ছে যে আমার যে দেশি গরুগুলো আছে ওগুলোর সাথে ব্রিডিং করা। এবার ও আগে খোঁজ নিল যে রাজস্থানে এরকম একটা ভালো ভ্যারাইটি অক্স আছে, ওটাকে গাড়ি করে নিয়ে আসলো, খাওয়ালো দাওয়ালো রেস্ট দাওয়ালো। তারপরে ছেলে গরুটা মনে করো সাহিওয়াল আর মনে করো মেয়ে গরুটা মনে করো গির, ওদেরকে একটা স্পেসের মধ্যে, সেটা ওপেন হতে পারে ক্লোজ হতে পারে, ওখানে ছেড়ে দেওয়া ওপেন। তারপরে ওরা ন্যাচারালি রিপ্রোডাকশন করবে, করে যদি ওদের থেকে একটা ভালো বাচ্চা হয় সেটাকে ওরা ইউজ করবে। এবার বাচ্চাটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, সেটার কোনো গ্যারান্টি না, তো এটা একটা ট্রায়াল অ্যান্ড এররের ব্যাপার। তা দেখা গেলো বাচ্চাটা হলো, বাচ্চাটা হওয়াতে বাচ্চাটার মধ্যে ভালো কোয়ালিটি গুলো না এসে দুজনেরই খারাপ কোয়ালিটি চলে আসলো, তখন ওটা রিজেক্টেড, ওগুলোকে রাস্তাঘাটে ছেড়ে দেয়। আর যদি ভালো কোয়ালিটি হয় তখন ওটাকে রেখে দেয়। তাহলে এটা ন্যাচারাল মেথড, ন্যাচারালি ওরা রিপ্রোডিউস করবে, এটা আমি আর বুঝাচ্ছি না, নিজেরাই করে নিবা। কিন্তু হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি দেখো, এই মেথডটা কখন করতে হয়, ডিউরিং দ্য হিট পিরিয়ড মানে ফার্টিলিটি পিরিয়ড অফ কাউ। তুমি মনে করো একটা ম্যাচিওর্ড অক্সকে নিয়ে আসলা কিন্তু তোমার ফিমেল কাউটা মনে করো ম্যাচিওরডই না, বড়ই হয়নি, বা মনে করো ওর মধ্যে ওভামই প্রডিউস হয়নি এখন। তাহলে যেই টাইমে ওভাম প্রডিউস হয় মানে হিট পিরিয়ড বা ফার্টিলিটি পিরিয়ড, সেই টাইমেই রিপ্রোডাকশন করাতে হবে। এটা জিনিস মনে রাখবা। তো এবার দেখো সাহিওয়াল অ্যাভারেজ মিল্ক প্রোডাকশন কত দেওয়া আছে, ল্যাকটেশন পিরিয়ড কত দেওয়া আছে, এগুলো আর একটা টেবিল দেওয়া আছে। ফ্রেশওয়াল, হলস্টিন ফ্রেশিয়ান, এগুলো হচ্ছে তোমার কিছু ডেয়ারি ব্রিড অফ কাউ এর ডেটা দেওয়া আছে। এইবার চলে আসো আর্টিফিশিয়াল মেথড অফ ব্রিডিং। আর্টিফিশিয়াল মেথড অফ ব্রিডিং, মনে করো ওয়েস্ট বেঙ্গলে একটা ফার্ম আছে, ওই ফার্মের মালিক দেখলো যে আমার কাছে যত ছোট ছোট বাছুর গুলো ছিল, ফিমেল বাছুর গুলো ছিল, ওগুলো বড় হয়ে গেছে, ওরা এখন রিপ্রোডাকশনে কেপেবল। কিন্তু ও চাইছে যে এই ফিমেল কাউগুলোর সাথে ব্রিড এমন একটা অক্সের করাবো যেই অক্সের হেরিটেজটা খুব ভালো। বুঝতে পারলাম, মানে ওই অক্সের মা বা তার অ্যানসেস্টার বেশি দুধ দেয়, বা মনে করো খুব স্ট্রং হয় এরকম। তো ওয়েস্ট বেঙ্গলে একটা ফার্মার আছে, ওয়েস্ট বেঙ্গলে একটা ফার্মার আছে আর মনে করো রাজস্থানে আর একটা ফার্মার আছে, রাজস্থানে একটা ফার্মার আছে। এবার রাজস্থানের যে ফার্মারটা আছে ওর কাছে আছে হলস্টেইন ফ্রিসওয়ান বলে একটা অক্স, হলস্টেইন ফ্রিসওয়াল, হলস্টেইন ফ্রিসওয়াল বলে একটা অক্স, এটা হচ্ছে মেল সিম্বল। আর ওয়েস্ট বেঙ্গলে যে ফার্মার আছে ওর কাছে আছে শাহিওয়াল বলে একটা কাউ, শাহিওয়াল বলে একটা কাউ, বুঝলা? শাহিওয়াল বলে একটা কাউ না, দুটা কাউ আছে।
শাহিওয়াল বলে মনে করো দুটা কাউ আছে। এবার এই ওয়েস্ট বেঙ্গলের লোকটা এই রাজস্থানের লোকটা মানে খোঁজ পেলো যে রাজস্থানে একটা খুব ভালো কোয়ালিটির হাই হলস্টেইন ফ্রিসওয়াল অক্স আছে। হ্যাঁ, তো ও চাইছে যে এর স্পার্ম গুলো নিতে। তখন একে ফোন লাগাবে, একে ফোন লাগালো। ওয়েস্ট বেঙ্গলের ফার্মারটা বললো যে হ্যালো জি মুझे आपका स्पर्म चाहिए, মানে সরি आपका অক্স का स्पर्म चाहिए। এবার এই কি করলো যে যখন হিট পিরিয়ডে হিট পিরিয়ডে তোমার স্পার্মটাকে একটা ভাইলের মধ্যে কালেক্ট করলো। ওদের হিট পিরিয়ডে স্পার্ম নিজে নিজেই ইজাকুলেট হয়। এবার এই ভাইলের মধ্যে করলো, ওটাকে কুলিং কন্টেইনারের মধ্যে রেখে দিল, করে ওয়েস্ট বেঙ্গলে সাপ্লাই করে দিল। এবার কি করবে, একটা সিরিঞ্জ দিয়ে, মনে করো একটা সিরিঞ্জ দিয়ে ইউজ করবে, করে এর স্পার্ম গুলো দিয়ে শাহিওয়ালের ইউটেরাসের মধ্যে বা ওভিডাক্টের মধ্যে, মানে ফিমেল গরুটার ওভিডাক্টের মধ্যে ইনজেক্ট করবে। ঠিক আছে, এটাও করতে পারে। অথবা এমন করতে পারে যে শাহিওয়ালের ওভামটাকে বের করে নিল একটা পেট্রি ডিশের মধ্যে, ওভামটাকে বের করে নিল, আর এই ভাইলের মধ্যে মানে ইনজেকশনের মধ্যে যে স্পার্ম গুলো আছে ওই স্পার্ম গুলো দিয়ে এটাকে ফার্টিলাইজ করে দিল, করে এখানে জাইগোটটা বানালো। জাইগোট থেকে মনে করো এমব্রায়ো হলো, ওই এমব্রায়োটাকে অন্য আর একটা শাহিওয়াল গরুর ইউটেরাসের মধ্যে ইমপ্ল্যান্ট করে দিল, মানে ওই শাহিওয়ালটা হয়ে গেল সারোগেট মাদার। বুঝতে পারলাম? এরকমও করে। তাহলে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বলে এটাকে। ইনসেমিনেট করা মানে কি, স্পার্ম দিয়ে ওভামকে ফার্টিলাইজ করানোকে কি বলে, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। এটার মেথডটা পড়ে পড়ে রাখবা। এবার দেখে নি, তাহলে দেখা গেল শাহিওয়াল মানে শাহিওয়াল আর হলস্টেইন ফ্রেশওয়াল থেকে নতুন একটা ভ্যারাইটি পেলাম, ইমপ্রুভ ভ্যারাইটি, যার নাম হচ্ছে আহ যার নাম হচ্ছে ফ্রেশওয়াল। হলস্টেইন ফ্রেশওয়াল ছিল না, এটা হলস্টেইন কি ছিল, হলস্টেইন ফ্রেশিয়ান ছিল। হলস্টেইন ফ্রেশিয়ান ছিল, এই এদিকে দেখো, হলস্টেইন ফ্রেশিয়ান ছিল। তো এই নতুন গরুটার নাম হয়ে গেল ফ্রেশ, নিল নাম দিয়ে দিল ফ্রেশ। আর এই সাইবলের বল ফ্রেশ ওয়াল। কথাটা বুঝলা? এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। তো আমরা বাইরের কোন কোন গরুর সাথে আমাদের ইন্ডিয়ান কাউয়ের হাইব্রিডাইজেশন করাই? দেখো, ইন্ডিজিনিয়াস মানে কি বললাম, লোকাল, তাই কি না? তার অপোজিট হচ্ছে এক্সোটিক। এক্সোটিক মানে বাইরের। জার্সি গরু হয় কোথায় পাওয়া যায়, ইংলিশ মানে ইংল্যান্ডে পাওয়া যায়, আইল্যান্ড গুলোতে পাওয়া যায়। হলস্টেইন ফ্রেশিয়ান হল্যান্ডে পাওয়া যায়। ব্রাউন সুইস সুইজারল্যান্ডে পাওয়া যায়। আর এদের সাথে ইন্ডিয়ান ভ্যারাইটিকে হাইব্রিডাইজেশন করিয়ে কি কি বানানো হয়েছে, কারণ সুইস, এটা হচ্ছে ব্রাউন সুইস মানে এক্সোটিক ব্রিড, আর সাহিওয়াল মানে দেশি ব্রিডের মধ্যে করা। তারপরে কারেন্ট প্রাইস হলস্টেইন ফ্রেশিয়ানের সাথে মানে বিদেশির সাথে থাপার কার মানে দেশি, এরকম করে তিনটা এক্সাম্পল দেওয়া আছে, বুঝে গেল। আর আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের টেকনিক যেটা আমি বুঝালাম, এটা এখান থেকে পড়বা, এখান থেকে এত, যে সিমেন্টটাকে কালেক্ট করা হবে কোথার থেকে, সিমেন্টকে কালেক্ট করা হবে একটা হেলদি অ্যান্ড টাফ অ্যানিমাল অফ হাই মিল্ক ইয়েল্ডিং ব্রিড। স্যার, ছেলে গরুটা যে সিমেন্ট দিচ্ছে ও আবার মিল্ক কি করে দিবে, ওটা আমি বলছি না, ওর বংশটা, মনে করো ওর মা বাবা, ওর মা বা মনে করো ঠাকুমা হয়তো বেশি মিল্ক দেয়। কথাটা বুঝলা? এরকম বংশের একটা ছেলে গরুর সিমেন্ট বা স্পার্ম নেওয়া হলো, ওটাকে ফ্রিজিং মানে ঠান্ডা করে কেমিক্যাল দিয়ে প্রিজার্ভ করা হলো, করে ওটাকে পাঠিয়ে দেওয়া হলো, তারপরে ওটা ফিমেল একটা অ্যানিমাল যার ফার্টিলিটি বা হিট পিরিয়ডে চলছে, মানে ওহাম আছে, সেটার মধ্যে ওটাকে ইনজেক্ট করে দেওয়া হলো, জেনিটাল ট্র্যাক্টের মধ্যে বা ইউটেরাসের মধ্যে কি করে দেওয়া হলো, ইনজেক্ট করে দেওয়া হলো। এটা প্রথম কেস করেছিল 1780-তে। দেখো, 1780-তে স্পালান জানি বলে একটা ডগের পাপ মানে
বানিয়েছিল। মনে করো এই স্পালানজানিটা দুইটা আলাদা ব্রিডের ডগের কি বলতো হাইব্রিড। তো এই হাইব্রিড গুলো করে যে অর্গানাইজেশন, সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ভ্যারাইটি ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট, IVRI, ইজাতনগর। স্টেপ গুলা পড়বা, আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের স্টেপ গুলো দেওয়া আছে 1 2 3 4 করে, এগুলো পড়ে রাখবা। তো স্যার এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের অ্যাডভান্টেজ কি? যে গরুগুলো হচ্ছে, গরুগুলো খুব হাই কোয়ালিটির হয়। গরুগুলো কি হয় বললাম, অনেক হাই কোয়ালিটির হয়। কি রকম হাই কোয়ালিটি থাকে ওদের? ওরা যে কোনো ক্লাইমেটিক কন্ডিশনে থাকতে পারে, সুইটেবল। তারপরে হচ্ছে স্পার্ম আর ওভামটাকে যে কালেক্ট করা হয়, সেগুলো খুব হাইজেনিক কন্ডিশনে কালেক্ট করা হয়, মানে কোনো ইনফেকশন যাতে না হয়। তাহলে স্পার্মটাকে কালেক্ট করলো, ও কালেক্ট করার সময় কিছু ব্যাকটেরিয়া ঢুকে গেল, ওরকম না। বেশ গ্লাভস পরে ইয়ে পরে হাইজেনিক কন্ডিশনে, তাহলে স্পার্ম গুলো খুব হেলদি হয়। সেই জন্য বাচ্চাগুলো খুব সুপিরিয়ার, মানে সুপিরিয়ার কোয়ালিটির হয়। কে করে? কোনো একটা সুপারভিশন অফ এক্সপার্টের সুপারভিশনে করা হয়। 3 নাম্বার অ্যাডভান্টেজ কি? 3 নাম্বার অ্যাডভান্টেজ হচ্ছে আমরা ডিজায়ার্ড ক্যারেক্টার পেতে পারি, যেগুলো চাচ্ছি আমরা দুটো ব্রিড থেকে। তারপরে হচ্ছে এটা অনেক ইকোনমিক্যাল, মানে কম খরচায় হয়ে যাবে। ন্যাচারালের থেকে এটাতে কম খরচা লাগে। ন্যাচারালে তোমাকে একটা গোটা, মানে আস্ত মেল অক্সকে নিয়ে আসতে হবে, ট্রান্সপোর্টেশন খরচা বেশি। কিন্তু এখানে শুধু সিমেন্টটাকেই পাঠাতে হবে। তাই সিমেন্ট ক্যান ইজিলি বি ট্রান্সপোর্টেড ইভেন টু রিমোট প্লেসেস। তারপরে সিমেন্ট সারা বছরই অ্যাভেলেবেল থাকে, হাই কোয়ালিটি সিমেন্ট ইজ অ্যাভেলেবেল অল দ্য টাইম অ্যান্ড অল দ্য প্লেসেস। 7 নাম্বার কি? এটা অনেক রিলায়েবল। রিলায়েবল মানে কথাটা বুঝো, ন্যাচারাল ব্রিডিং করালে বাচ্চাটা হবে কি হবে না কোনো গ্যারেন্টি নাই, কিন্তু আর্টিফিশিয়াল করালে ওটা হবেই। আর এটা খুব হাইজেনিক, সেই জন্য এটার অ্যাসিউরিটি বেশি। এই যে কি লেখা আছে, হাই রেট অফ সাকসেসফুল ফার্টিলাইজেশন। হয়েছে? তাহলে এত অব্দি পড়া দেওয়া থাকলো।